বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বাস আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান। ডানে রয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একসময়ের ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত এবং এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করছেন মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করি যে গতকাল বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন শেষ হল এবং কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে বা নির্বাচিত হয়েছে, গঠিত হয়েছে, যেভাবে আমরা বলি না কেন। সো এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বা যে ছাত্র সংগঠনটি এটি গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত হলো এবং এই প্রক্রিয়াটা যদি বিভিন্ন সংগঠনের মধ্যে এমনকি জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও থাকে, নিঃসন্দেহে সেটি একটি ইতিবাচক দিক হবে, যেটির অনুপস্থিতি আমরা সবসময় লক্ষ্য করি। সো এটি কি একটি সূচনা কিনা? ধন্যবাদ জিল্লুর ভাই। আপনি শুধু যদি বলেন যে গতকাল যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাচনটি হয়েছে, তার আগে আমাকে যেতে হবে গত পরশু দিনে যে কেন্দ্রীয় কমিটির সম্মেলনের যে উদ্বোধন লগ্নে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে কিছু কথা বলেছেন, যে ছাত্র রাজনীতি করতে হলে কি কি করতে হবে, কিভাবে চলতে হবে, এই ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা চলে আসছে যে আজ পর্যন্ত, সেই কাজগুলো করতে হবে এবং অনুপ্রবেশকারীদেরকে সরিয়ে দিতে হবে এবং তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা আপনি দেখতে পাবেন পুরোপুরি গণতান্ত্রিকভাবে যেন কোনো ছাত্রলীগ নেতাকে চাপিয়ে দেওয়া না হয়, যার জন্য কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন করছেন। এবং আপনি দেখবেন যে আমি অবশ্যই আপনাকে বলবো যে আমাদের যে এই নির্বাচনে যে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবে, তারা লেখাপড়া করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো ইমেজ আছে এবং তাদের ব্যাপারে সুনাম আছে, সেই প্রার্থী জয়লাভ করবে। আপনি পক্ষান্তরে দেখেন, আমি যদিও আজকে এই প্রসঙ্গগুলো বেশি আনতে যাচ্ছি না, কারণ অ্যাকচুয়ালি এখন আর আমাদের এই বিএনপি রাজনীতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা করার সময় নাই, কারণ আমাদের এখন গঠনমূলক আলোচনা করতে হবে। এবং বিএনপি দলীয় মোশাররফ ভাইকে আমি অনুরোধ করব যে আমাদের কাজকর্মের যেই ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো আপনি আমাদেরকে ধরিয়ে দেন, আমরা সেগুলা ঠিক করি এবং 2019 সালে যে নির্বাচন হবে, জনগণ তখন কাকে নির্বাচিত করবে সেটা সিদ্ধান্ত গ্রহণ হবে। আপনি দেখেন ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটির একটা কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি শেষ করতে পারেনি এবং একটা কমিটি ডিক্লারেশন করার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন তালা ছিল, ভাঙচুর হয়েছে, পাল্টাপাল্টি মিছিল, মারামারি, বিভিন্ন রকমের কর্মকাণ্ড হওয়ার পরে আবার চেঞ্জ হয়েছে, অনেককে আশ্বাস দেওয়া হয়েছে অন্য জায়গায় দেব, এবং শেষ পর্যন্ত তারা কোনো কমিটি দাঁড় করতে পারেনি। পক্ষান্তরে দেখেন যে আমরা ঠিক আছে বুঝতে পেরেছি এখন লেখাপড়ার বহুমুখী লেখাপড়ার কারণে 27 বছরের 29 বছর করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যেন ছাত্র রাজনীতি করে, মেধাবী এবং সবার কাছে সুনাম আছে, এই নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক। কিন্তু আমি জানতে চাইছিলাম যে আপনি কি মনে করেন যে এই ধারাটা আমরা আসলে অন্যান্য সংগঠনের মধ্যেও দেখতে চাই, অন্যান্য কেবল ছাত্র দলের মধ্যেই দেখতে চাই না, আমরা এটা বিএনপির মধ্যে দেখতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ামী লীগের মধ্যেও দেখতে চাই? অবশ্যই, বা অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে দেখতে চাই। অ্যাকচুয়ালি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, কারণ আমরা তো সবসময় বলি গণতন্ত্র নিয়ে আলোচনা করতে গেলে বলি যে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই, তারা নিজেরা আর কি গণতন্ত্র উপহার দিতে পারবে? এখন দেখেন একটা জিনিস খুব লক্ষ্য করলে হবে যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার মাধ্যমে আজকে এই পর্যায়ে এসেছে। হ্যাঁ, আমাদের যদি একটা প্রতিপক্ষ থাকে, যেই প্রতিপক্ষের মধ্যে আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো থাকবে এবং তাদের মধ্যে যেই আচরণগত যে ব্যাপারগুলো থাকবে সেগুলো এই গণতান্ত্রিক ওয়েতে থাকবে, তাহলে কিন্তু কম্পিটিশনটা চলে আসে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে
বিএনপির সাথে কম্পিটিশন করার আওয়ামী লীগের কিছু নাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের আওয়ামী লীগের জন্য আমরা মনে করি, যারা আওয়ামী লীগ করি, কারণ আপনি একটু লক্ষ্য করবেন দীর্ঘদিন যাবৎ বিএনপির মতো একটা বড় সংগঠন যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের একটা এই বিএনপির সংগঠনের একজন সাধারণ সম্পাদক তারা দিতে পারে না, দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে তারা রাজনৈতিক এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে সুসংগঠিত হবে আমি আসছি আবার আপনার কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, ছাত্র আন্দোলনের ইতিহাসই বেসিক্যালি বাংলাদেশের ইতিহাস, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং 60-এর দশকের আপনি যদি ছাত্র নেতাদের নাম দেখেন এবং ডাকসুর নেতাদের নাম দেখেন, এরাই বরঞ্চ এখনও এরাই আমাদের দেশের সম্পদ রাজনীতিতে। রাশেদ খান মেনন বলেন, তুফাইল আহমেদ বলেন, ওবায়দুর রহমানের নাম বলেন, সিরাজুল আলম খান বলেন, আব্দুর রাজ্জাক বলেন, আসম আব্দুর রব বলেন। তো ওই সময়ে ডাকসুর যে 10 জোড়া, প্রায় 10 জোড়া ডাকসুর জিএস, ভিপি জিএস ছিলেন 61 থেকে 70 পর্যন্ত, একটা নেতৃত্ব বেরিয়ে এসছে এবং একটা নির্বাচনের মাধ্যমে প্রায় 10 জোড়া ছাত্র ইউনিয়নের বিভক্তির পরে 65 থেকে 70 এই সময়ে বিভক্তির পরে আরও সংখ্যা বেড়েছে, মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ। তো ওই সময়ে ছাত্র রাজনীতিতে যারা ছিলেন এরা সবাই মিন করতেন, ছাত্র নেতৃত্বকে মিন করতেন। এবং আপনি দেখবেন যে এদের বক্তব্যের যে ভাষা, শব্দ চয়ন, এগুলি নিশ্চয়ই একটু আপনি দেখবেন আপনার এখানে নুরে আলম সিদ্দিকী প্রায়ই আমাদের এই অনুষ্ঠানে আসেন। তো তার বক্তব্য আমরা খুবই মনোমুগ্ধকর, একেবারেই হৃদয়গ্রাহী বক্তব্য, এটা আমরা শুনি। কিন্তু আপনি দেখবেন না যে কোনো ওই সময়ের কোনো ছাত্রনেতা যে তার অপোজিশনকে বলেছেন যে নেড়ি কুত্তার মতো পিটিয়ে তাড়াবো, এটা আমরা শুনি এখন। তো আমি আশা করি যে ছাত্রলীগে একটি নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, এই প্রক্রিয়াটি একটি ইতিবাচক প্রক্রিয়া এবং সমস্ত ছাত্র সংগঠন, এমনকি তাদের মাতৃ সংগঠন যারা আছেন, তারাও যদি এটি চালু করেন, এই প্রক্রিয়াটি আমাদের দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল, আমাদের সবার জন্য মঙ্গল। আমি এই পর্যন্ত আমি ছাত্রলীগের এই ইলেকশনটাকে আমি অবশ্যই আমি ইতিবাচক বলবো। আর নিশ্চয়ই আমি প্রত্যাশা রাখবো যে এই নতুন নেতৃত্বের মাধ্যমে যে কমিটি গঠিত হবে, তাদের শীর্ষ নেতারা যেন তাদের অপোজিশনকে বলবেন না যে নেড়ি কুত্তার মতো পিঠাবো, এই ধরনের শব্দ চয়ন যেন ভবিষ্যতে না হয়, এটাও তাদের কাছ থেকে প্রত্যাশা করব। ডাক্তার আজম খান, এই যে একটি ইতিবাচক, উনিও ইতিবাচক বললেন যে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে, কিন্তু এখন অনেকেই আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা একটা নির্বাচনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের এইখানে নির্বাচনের ব্যাপারে যতটা আগ্রহ, যদি জাতীয় নির্বাচনটা তারা একটা সুষ্ঠু বা নিরপেক্ষ একটা নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে না যায়, তাহলে এই ধরনের নির্বাচন করে বা সংগঠনের মধ্যে নির্বাচন করে আসলে শেষ পর্যন্ত কার লাভ হবে বা কি লাভ হবে? আমি একটু মোশাররফ একটা কথা একটু মানে এই অ্যাপ্রোচটা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে অনেকেই দেখতে চান। যখন এই নির্বাচনের প্রসঙ্গ আসলো বা গত দুদিনের কথাবার্তা অনেকেই বলেছেন এই কথা। না, সেটা ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি এই দেশের জনগণের, আপামর জনগণের আওয়ামী লীগের প্রতি প্রত্যাশা অনেক বেশি, এবং সেই প্রত্যাশার আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা যেই গণতন্ত্র উত্তরণের জন্য এবং মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি দেখেন দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছেন। হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করেছেন যে এইরকম গণতন্ত্র যেটা আপনি বলেছেন, সেটা অনেক রকম অনেক জায়গা থেকে এই ধরনের প্রশ্নগুলো আসছে।
কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে গণতান্ত্রিক ধারায় আসতে হলে আপনি গণতান্ত্রিক পন্থায় হাঁটতে হবে। এখন গণতন্ত্রের নাকি আওয়ামী লীগ ঠিক করেছে যে তার ছাত্র সংগঠন বা অঙ্গ সংগঠনগুলোকে প্রথমে গণতান্ত্রিক করবে, তারপরে নিজে একটা গণতান্ত্রিক চেহারা দলের ভেতরে দিবে, তারপরে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বা সরকার পরিচালনায় সেরকম একটা জন্মলগ্ন থেকেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে গণতন্ত্র নিবৃত আছে। আপনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু কিছু ব্যত্যয় যেটা ঘটে সেটা কিন্তু আমাদের দলীয় হাইকমান্ড থেকে সাথে সাথে কারেকশন করার চেষ্টা করা হয়। এবং ইভেন আপনি যে আমাদের এই দেশ চলার সময় এই দীর্ঘ সময়ে যেই সব মানে টুকটাক যে প্রবলেমগুলো হচ্ছে, যে অনিয়ম ব্যত্যয়গুলো ঘটছে, সেগুলো কিন্তু সাথে সাথে আমরা সলভ করার চেষ্টা করছি। সে যে দলেরই হোক, আমাদের দলের কোনো নেতৃবৃন্দ, ইভেন আমাদের দলের মন্ত্রিসভার সদস্যও সেই ব্যত্যয় থেকে মানে মুক্তি পাননি এবং সাজা পেতেই হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ প্রথম থেকেই গণতান্ত্রিক ধারায় চলতে বিশ্বাসী এবং একটা পর্যায়ে যখন উপায়হীন হয়ে গণতন্ত্রের ধারাকে রক্ষার জন্য একটা বিকল্প পদ্ধতি এনেছিল, সেটাও একটা পর্যায় পর্যন্ত এসে যখন দেখে যে আওয়ামী লীগ যে এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গণতন্ত্র আবার অন্যদের হাতে বা তৃতীয় শক্তির হাতে চলে যাচ্ছে, তখন আবার আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে সারা পৃথিবীতে যে পন্থায় গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে এবং যেই পন্থায় গণতান্ত্রিক নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনে মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের দেশে ফিরিয়ে আনবে আওয়ামী লীগ। এখন আমার কথা যে আমাদের যে প্রধান যে একটা দল, হ্যাঁ, বিএনপি, তারা যদি এই ধারার জন্য গণতান্ত্রিক উপায়ে না হাঁটা শুরু করে, তাহলে শুধু আওয়ামী লীগের পক্ষে এটা একটু সময় বেশি লাগবে। কিন্তু আমরা চাই যে বিএনপিও এই একই ধারায় আসুক, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে। আপনি বলতে চাইছেন যে বিএনপি গণতান্ত্রিক ধারায় না হাঁটলে আওয়ামী লীগের ওই ধারায় হাঁটতে একটু সমস্যা হয়, স্বাভাবিকভাবে হাঁটতে পারে। তারা ওই যে বিভিন্ন প্রক্রিয়া আপনি খেয়াল করবেন, এরপরে আমি জানি না, আগে যেমন হঠাৎ করে বলেছিল যে পালানোর পথ পাবে না শেখ হাসিনা, হ্যাঁ, তারপরে একবার বলে তারপরে পেট্রোল বোমার আমদানি করলো, এখন আবার বলছেন যে আমাদের এই সরকারকে জনগণ উৎখাত করবে। এখন জানি না তারা আবার কি পরিকল্পনা করছে এবং তাদের মধ্যে আবার কি ভয়াবহ কোন অগণতান্ত্রিক চিন্তা ভাবনা আছে, ওইটাই আমাদের ভয়। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আসুক। এবং জুলু ভাই, আমি 1 মিনিট একটু শুধু আমি বলতে চাচ্ছি, মোশাররফ ভাই বলেছে যে নেরিকুত্তার মতো মানে পিটিয়ে মারার ব্যাপারটা, সেটা শব্দগত ব্যাপারটাই আমি খুবই আপত্তি করছি। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এই যে নাজমুল আলম সিদ্দিকী যে এই শব্দটা উচ্চারণ করেছে, কোন পরিস্থিতিতে, কোন অবস্থায়, যখন সে একজন ছাত্র রাজনীতি করা এদেশের মেহনতি মানুষের জন্য রাজনীতি করছে, যখন দেখছে যে একের পর এক পেট্রোল বোমায়, হ্যাঁ, মানুষকে, এদেশের নিরীহ মানুষকে মানে জর্জরিত করছে এবং জ্বালিয়ে দিচ্ছে, তখন সে শোকে দুঃখে এই কথাটা বলেছিল। কিন্তু আমি শব্দের ব্যাপারে আমি নিজেও আপত্তি করছি, হ্যাঁ, শব্দগতভাবে, কিন্তু তার মনের প্রচন্ড মানে আপনি তার মনের জ্বালার সঙ্গে আপনি একমত, কিন্তু শব্দ চয়নের সঙ্গে আপনার একমত নন। মিস্টার ঠাকুর, একটু বলবেন যে বিএনপি চেয়ারপারসন 2 দিন আগেই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার নাম থাকতে হবে এরকম কোনো কথা না, এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই হবে, আপনার দলের চেয়ারপারসন বলেছেন। এটি গণমাধ্যমে বেশ নিউজ হেডলাইন হয়েছে এবং কেউ কেউ মনে করছেন যে উনি অবস্থান থেকে একটু সরে গেছেন বা একটু সফট হয়েছেন। আসলে কি তাই? যদি আমার যত মনে পড়ে যে কয়েক বছর আগে তিনি এরকম একটি কথা 1-2 বার বলেছিলেন, খুব বেশি তখন আর কন্টিনিউ করেননি, যে নাম যাই হোক নির্দলীয় নিরপেক্ষ সরকার হলেই চলবে। আমি এই জায়গাটাতে আসার আগে যে নির্বাচন সম্পর্কিত, যে জাতীয় নির্বাচন সম্পর্কিত যে আপনি যে বিষয়টির অবতারণা করেছিলেন, এই সম্পর্কে 1 মিনিট আমি সময় নিই। সেটা হচ্ছে যে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটি হলো, এই নির্বাচনটি আপনি যদি আমাদের সংবিধানের 65 থেকে 79 এই কয়টি ধারা, জাতীয় সংসদ কিভাবে গঠিত হবে, চলবে, এগুলো নিয়ে আছে। তো আপনি এখানে দেখবেন যে
সরাসরি ভোটের মাধ্যমে, প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদ 300 আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এই কথাটি স্পষ্টভাবে আছে। তো যেখানে 154 মতান্তরে 154 বা 53 জন, মানে নির্বাচন কোনো ভোটারের ভোটই, এবং তিনি নিজেও তার কনস্টিটিউয়েন্সিতে ভোট দেন নাই, তিনি নিজেও তাকে নির্বাচিত করেন নাই। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ লেজিটিমেসি। এই লেজিটিমেসির যে কোয়েশ্চেনটা, লেজিটিমেসির যে সংকট, এই সংকটের পার্লামেন্ট নিয়ে তো প্রতি মুহূর্তেই যারা গণতন্ত্রে বিশ্বাস করবেন মিনিমাম, তিনি প্রতি মুহূর্তেই এই কথাটা তাকে বলতেই। লিগ্যাল ক্রাইসিস না মরাল ক্রাইসিস? আই শুড সে, যারা মরাল ক্রাইসিস বলতে চান এরা হচ্ছে যে না বলার দেশে চলে গেছেন, যারা স্কেপ করতে চান, স্কেপিজম করতে চান। এই স্কেপিজমের নামটি হচ্ছে একটা যে কি বলে নৈতিকতার প্রশ্ন। নৈতিকতার প্রশ্ন না, সরাসরি প্রাপ্তবয়স্কদের ভোটে সরাসরি। আমি আপনাকে জাস্ট প্রশ্ন করি, আমি জাস্টিফাই করার জন্য করছি না। ধরেন আপনি বলছেন 154টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এই কারণে আপনি এই কোশ্চেনটি আইনি প্রশ্ন তুলছেন যে সংবিধান সম্মত হয়নি। 300 না, 299টি আসনেই আমরা যে ধরনের নির্বাচন আশা করি সে ধরনের একটি নির্বাচন হলো। একজন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো, একটি আসনে যদি একজন ছাড়া অন্য কোনো প্রার্থী না পাওয়া যেত, তাহলে সেই নির্বাচন কি বৈধ হতো কি হতো না? এখন সেই ক্ষেত্রে আমি যে কোয়েশ্চেনটা আছে যে এর আগেও যে কিছু কিছু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় নাই, 10টা 15টা 20টা 49টা বা 50-এর কাছাকাছি রেকর্ড আছে। হ্যাঁ, কিন্তু ওটা দিয়ে কিন্তু সরকার গঠন নিশ্চিত হয়নি। বাট আপনার 151 আসন পেলে আপনি সরকার গঠন করতে পারেন, আপনার কারো সাথে আপনার কোনো আলোচনার প্রয়োজন নেই। রাষ্ট্রপতি যদি দেখেন যে 151 আসন আপনি পেয়েছেন, আপনার কোনো দেন দরবার করার দরকার নাই, রাষ্ট্রপতি আপনাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এইখানে হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেনটা এইবার সামনে চলে আসছে। আর না হলে আপনি ইউরোপিয়ান পার্লামেন্টের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে ইউরোপিয়ান পার্লামেন্টে স্পিকারের এগেনস্টে কেউ প্রার্থী দেন না, যাতে স্পিকার আর পজিশনটা খুব সিকিউর থাকে, স্পিকার নিজে খুব ভালোভাবে তার পারফরমেন্স, নিরপেক্ষতার পারফরমেন্সটা দেখাতে পারেন পরবর্তী। এবং আরেকটা রিস্ক থাকে যে অনির্বাচিত ব্যক্তির হাতে যেন পরবর্তী পার্লামেন্ট শপথ নিতে না হয়। এই রিস্কগুলো এড়ানোর জন্য তারা স্পিকারের বিরুদ্ধে কেউ দেন না, প্রার্থী দেন না। স্পিকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা এইভাবে নির্বাচিত হয়ে থাকেন। তো এটি আছে। আর আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে লেজিটিমেসি বা লিগ্যাল কোয়েশ্চেনটা যেটা আছে, আমি মনে করি যে এটা নিয়ে একটি ভালো ডিবেট হওয়ার স্কোপ আছে। আমাদের যারা সংবিধান বিশেষজ্ঞরা আছেন, উভয় পার্টিরই বিশেষজ্ঞরা আছেন, এবং আমি মনে করি দে আর ভেরি মাচ কম্পিটেন্ট। এবং ডক্টর কামাল হোসেন তিনি নিজেও জীবিত আছেন, এখনও জীবিত আছেন, হয়তো আমরা এবং খুব সক্ষমভাবে চলাফেরা করতে পারেন, আলোচনা করতে পারেন। আপনাকে আমি অনুরোধ জানাবো যে আমাদের এই সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে একটি আলোচনা হতে পারে, যে একাধিক আলোচনা হতে পারে, স্কোপ আছে, এটার একটি সুরাহা হওয়া দরকার। পেট্রোল বোমা সম্পর্কে আমি কোয়েশ্চেনটা খুব কেউই আলোচনায় আনতে চান না ইদানিং। সরকারি দলের এরা খুব বিরোধর্পে এটি আলোচনা করে যান। আমি 7ই মার্চের ভাষণকে পৃথিবীর কোনো কনস্টিটিউশনে, আমি এই বড়টাই নিয়ে এসছি বিজি প্রেসের ছাপানো, পৃথিবীর কোনো কনস্টিটিউশনে আপনি পাবেন না যে কোনো নেতার ভাষণ সংযুক্ত আছে। বাংলাদেশে এটা হয়েছে। তাহলে আমি এটাকে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মনে করব। এই জিনিসটি একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জাতীয় জীবনে। এই ভাষণটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবেই আমি মনে করব, এটি অবশ্যই ঐতিহাসিকও বটে। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন, এই ভাষণের একটি অংশ আমি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি শেখ মুজিবুর রহমান বলেছেন যে, শুনুন, মনে রাখবেন,
শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। নারায়ণগঞ্জের একটি ঘটনাকে কেন্দ্র করে, নারায়ণগঞ্জের কয়েকজন অবাঙালি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বক্তব্যটা তিনি অবতারণা করেছেন। আপনি এই পেট্রোল বোমার, এটা 1971 সালের প্রেক্ষাপটে যদি সরকার এই নাশকতা করতে পারে বিরোধী দলের বদনামের জন্য, যেটা আমাদের স্বাধীনতার স্থপতি হিসাবে যাকে আমরা বলি শেখ মুজিবুর রহমান, তিনি নিজে এই তার ঐতিহাসিক ভাষণের মধ্যে এটি বলেছেন এবং আমাদের সংবিধানের সাথে এটা সংযুক্ত আছে। এটা ঐতিহাসিক দলিল, এটা পাবলিক ডকুমেন্ট। এই পাবলিক ডকুমেন্টে আপনি বলছেন যে সেই সময় যদি সেরকম সরকার বা সরকারের দিক থেকে নাশকতা করতে পারে, বঙ্গবন্ধু যদি বুঝে থাকেন এবং বলে থাকেন বলতে, তাহলে এখন কেন কেউ করতে পারবে? এখন কেন হতে পারবে না? ধন্যবাদ, আপনি স্বীকার করে নেওয়ার জন্য, নাশকতার ব্যাপারটা স্বীকার করে নেওয়ার জন্য। উনি যেটা ইঙ্গিত করছেন যে নাশকতাটা সরকার কেন করবে না, করতে পারে। প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন যে বেনিফিশিয়ারি কারা, কোন একটি ঘটনার বেনিফিশিয়ারি কে বেনিফিশিয়ারি? এই পেট্রোল বোমার বেনিফিশিয়ারি হচ্ছে সরকার। এই পেট্রোল বোমার মাধ্যমে বিএনপির হাজার হাজার কর্মীকে পঙ্গু করে দেওয়া সম্ভব হয়েছে, বিএনপির শত শত কর্মীকে হত্যা করা সম্ভব হচ্ছে, সাতক্ষীরায় ম্যাসাকার করা সম্ভব হচ্ছে, বিএনপির লক্ষ লক্ষ 10 লক্ষেরও বেশি কর্মীর নামে মামলা রুজু করা সম্ভব হচ্ছে, বিএনপির হাজার হাজার কর্মীকে জেলে পুরা সম্ভব হচ্ছে। কিন্তু মিস্টার ঠাকুর, বেনিফিশিয়ারি থিওরি যদি আপনি বলেন, সেক্ষেত্রে তো বিএনপি অনেক ক্ষেত্রে আবার বিপদে পড়বে। আপনি যদি এই ক্ষেত্রে আওয়ামী লীগকে বিপদে ফেলতে চান, মানে তারা হয়তো পড়বে, তাহলে তো আর কোনো বিএনপির রাজনীতির অস্তিত্ব থাকবে না, রাজনীতি করার অস্তিত্ব থাকবে না। এই আপনি দেখবেন যে এই পেট্রোল বোমা এবং নাশকতার বেনিফিশিয়ারি হচ্ছে এই সরকার। যদি বেনিফিশিয়ারি এই সরকার হয়, তাহলে আপনি কি অবশ্যই একটি কনসিডারেশন, একটি বিবেচনার জায়গায় নিতে হবে, একটি বিবেচনার একটি পয়েন্ট আপনাকে দিতে হবে যে এটি বিরোধী দলের না। আমার ভাই যেমনি করে একবারে বলে দিলেন যে বিরোধী দলের মধ্যে, বিরোধী দল সকল দায়িত্ব, তো বিরোধী দলের সকল দায়িত্ব আমি মনে করি না, সকল দায়িত্ব সরকারের। তবে দায়িত্ব যে সরকার যে এরকম করতে পারে, এটা আজ থেকে 45 বছর আগে এটি আমাদের একজন নেতা ঐতিহাসিক ভাষণে বলেছেন যে সরকার এরকম নাশকতা করে। 1 নাম্বার 2 হচ্ছে, আপনার খুব ভালো করে মনে আছে যে নুরুল কবির আজকে যে 12টি চ্যানেলে নিষিদ্ধ, সেই নুরুল কবির আপনার এইখানে বলেছিলেন যে কমলাপুর থেকে নরসিংদীগামী বাস, দোতলা বাস, সেটি আগুনে পুড়ে কোথায়? আজিমপুরে। এই আজিমপুরে যাওয়ার তার রুটটা সে কিভাবে পথ হারিয়ে আজিমপুর গেল, এটা হলো। তো যে আমি আপনাকে বলি যে পুলিশ সরকারের হাতে, তদন্তকারী সংস্থা সরকারের হাতে, বিচার সরকারের হাতে। কিছুদিন আগে বলা হয়তো সব কোর্ট নাকি হাত কাটা কোর্ট হয়ে গেছে। এখন যে এই কোর্টগুলি, এটা পুরুষদের কোর্ট না মহিলাদের কোর্ট আল্লাহ জানে। তো যে অবস্থা হয়েছে, আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্ট জামিন দিয়েছে 6 মাসের অথবা 3 মাসের, আই এম সরি যদি এখানে, তো 3 অথবা 6 মাসের। আমরা যখনই, আমি প্র্যাকটিসিং লয়ার না, আমরা সাধারণত ধারণা করি যদি কোনো অ্যাগ্রিভ পারসন অ্যাপেক্স কোর্টে যায়, সে আপনার এখান থেকে যদি আমরা এখন ফরিদুর রেজা সাগর সাহেবের কাছে যাই, তো আমরা ধরে নিব যে আপনার কাছ থেকে যেটুকু পেয়েছিলাম ওইটুকুন তো থাকবেই, একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে। অ্যাপেক্স কোর্টে গেলে রিলিফের সম্ভাবনাটাই বেশি থাকে। তো সেইখান থেকে কমিয়ে 3টি হয়েছে, কি বলে, শুনানি হয়েছে, মেডিকেল বোর্ড করা হচ্ছে 3টি, যে আসলে তিনি প্রকৃতই অসুস্থ কিনা। তারপরে তাকে 6 সপ্তাহের অসুস্থতা জনিত কারণে শুধুমাত্র চিকিৎসার জন্য তাকে
চিকিৎসা করাবেন এই শর্তে 6 সপ্তাহের জামিন তারা দিয়েছেন। বাংলাদেশের আদালত ব্যবস্থা যে এই পর্যায়ে গিয়েছে যে হাইকোর্ট যাকে জামিন দেয় 3 মাসের বা 6 মাসের, সেইখানে সেই জামিন হয়ে যায় মাত্র 6 সপ্তাহ। তো আমি দেখি তো যে একটু শর্ট করে আনেন, আবার আবার আমি শর্ট আসবো করছি আপনার কাছে। জি। যে তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে পেট্রোল বোমার মাধ্যমে প্রধান বিচারপতি নিজেও বলেছেন যে আপনাদের কর্মসূচির সময় এই ঘটনা ঘটেছে, দায় দায়িত্ব তো কিছু নিতেই হবে। তো দ্যাট ইজ এই পেট্রোল বোমা প্রয়োগের মাধ্যমে, পেট্রোল বোমা প্রয়োগের যে ঘটনাটি ঘটেছে, ইটস ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। অ্যান্ড ফ্যাক্টের প্রশ্নটি রিয়েলিটি না মিস্টেকেন, কার দিকে যাবে, এই বিবেচনার প্রশ্নটি আসবে। এবং এই কারণে আজকে প্রধান বিচারপতির কনসিডারেশনেও আসে, তিনিও বলেন যে একটি দলের মহাসচিবকে যে আপনাদের কর্মসূচির সময় এই ঘটনা হয়েছে, দায় দায়িত্ব তো কিছু নিতেই হবে। তো সেই ক্ষেত্রে এই পেট্রোল বোমার শতভাগ বেনিফিশিয়ারি, প্রায় শতভাগ বেনিফিশিয়ারি হচ্ছে এই সরকার। এবং ক্ষতিগ্রস্ত পেট্রোল বোমার মাধ্যমে একবারেই বদনাম এবং ক্ষতিগ্রস্তের মুখোমুখি হচ্ছে বিরোধী দল নয়, দেশের অন্যতম প্রধান বিচারপতি তো একেবারে যথার্থ বলেনি সেটা বলা যাবে না, কারণ আপনাদের কর্মসূচি সময় হয়েছে, কর্মসূচি যখন নেই তখন ঘটছে না, হচ্ছে না কাজেই এবং যেহেতু এটি অনেক দিন ধরে হয়েছে, এবং ইন দ্যাট কেস এখানে একটা লিঙ্ক কেউ খুঁজলে আজকে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বিএনপি। আমি ওই যে বেগম জিয়ার যে মন্তব্যটি নিয়ে আপনার মতামত চাইছিলাম। আমি মনে করি বেগম খালেদা জিয়া যেটি বলেছেন, এটি বেগম খালেদা জিয়া যথার্থ বলেছেন যে রাজনীতিতে একেবারেই ইগো এটির জায়গা আমি মনে করি নাই। রাজনীতি শুধুমাত্র আবেগ বা সমস্ত কিছু একেবারেই আমি রিজিট হয়ে থাকবো, আমি তা মনে করি না। আমরা মনে করি যে প্রতি মুহূর্তেই, প্রতি সপ্তাহে, প্রতি মাসেই পরিস্থিতি পরিবর্তিত। এটিকে আপনিও একটু সফট একটা অবস্থান হিসেবে দেখছেন এবং কিছুটা লিবারেল একটা। আমি তো মনে করি যে বিএনপি শুরু থেকেই, আপনি দেখবেন যে 2014 সালের আগে থেকেই, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে থেকেই বিএনপি সবসময় এই প্রশ্নে সবসময়ই খুব অ্যামিকেবল, ইনক্লুসিভ, কাউকে বাদ দিয়ে দেওয়া না, কাউকে তাড়িয়ে দেওয়া না, দেশে গৃহযুদ্ধের হুঙ্কার দেওয়া না। এটি হচ্ছে যে একটি ডেমোক্রেটিক সোসাইটিতে একটি ইনক্লুসিভ পজিশন, ইনক্লুসিভ বক্তব্য অবশ্যই সবাই আশা করে। ধন্যবাদ মোশাররফ আমি ভাই। একটু দুঃখিত, একটু বেশি সময় নিয়েছেন। ধন্যবাদ মোশাররফ ভাই। আপনি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা নিয়ে বেগম খালেদা জিয়া মন্তব্য যেটা করেছেন, সেই ব্যাপারে যে বিশ্লেষণ দিয়েছেন, হ্যাঁ, সেই জন্য আপনাকে আমি ধন্যবাদ দিয়েছি। বেগম জিয়ার এই বক্তব্য আমার অনেক আগেও ক্লারিফিকেশন করছি। অ্যাকচুয়ালি এখানে ওনার এই বক্তব্যের মাধ্যমে মানে এই দেশের আপামর জনগণের কাছে প্রস্ফুটিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে উনি রাজনৈতিকভাবে কোনো দূরদর্শী কোনো পদক্ষেপই নিতে পারছেন না। উনি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এক নাম্বার কেন মনে হলো সেটা হলো, আপনি একটার পর একটা দেখেন, উনি 5ই জানুয়ারি নির্বাচনে 2014 সালে উনি কিন্তু মানে আলটিমেটাম দিয়েছিলেন যে ইলেকশন, এই গভর্নমেন্টের যে ইলেকশন করতে যাচ্ছে, যে নির্বাচন কমিশন যে ইলেকশন করতে যাচ্ছে, সেই ইলেকশন তারা করতে দিবে না। এবং তার জন্য কি হয়েছে আপনার এই অনুষ্ঠানে অনেক রকম আলোচনা হয়েছে, আমি আর সেই বিস্তারিতের মধ্যে যাচ্ছি না। এরপরে 93 দিনের জন্য যে উনি ওনার অফিসে বসে থেকে যে এই গভর্নমেন্ট তথা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে ছেড়ে পালাপার পথ পাবে না, পালিয়ে যাবে, তারপরে উনি এই কর্মসূচি তুলে নেবেন। যখন আপনারা বালুর ট্রাকের তার নিরাপত্তার জন্য আমাদের গোয়েন্দা রিপোর্ট ছিল, বিদায় তার নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু আমরা সেই ব্যবস্থা সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলার পরে মাসের পর মাস উনি বের হন নাই ওনার বাসার থেকে। এবং বিভিন্ন সময় আপনি দেখবেন যে আপনাদেরই টিভি ক্যামেরা সেখানে খুব ক্লিয়ার করে দিয়েছে যে কিছু টাইমে আমাদের কিছু রেস্ট্রিকশন ছিল, সেটা আমাদের কিছু গোয়েন্দা রিপোর্টের কারণে। কিন্তু
উনি যখন বেরোনোর কোনো সুযোগ পেয়েছে এবং লাস্ট পর্যন্ত দেখেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন ওনার ছেলের মৃত্যুর জন্য দেখা করতে গিয়েছেন সেখানেও দেখা করতে দেননি, ওনারা দরজা গেট ভিতর থেকে তালা দিয়েছেন। তো এখন দূরদর্শিতার অভাব বলছি, সেই 93 দিনেও কিন্তু উনি তার এই গভর্নমেন্ট ক্ষমতা থেকে নেমে না যাওয়া পর্যন্ত উনি এই অফিস থেকে বের হবেন না এবং কর্মসূচি উইথড্র করবেন না, এবং তিনি ওইটা উইথড্রটা করেন নাই লাস্ট পর্যন্ত। উইথড্র না করে পরে সারেন্ডার করে আবার এসে, এখন সারেন্ডার করার পরে একটা দীর্ঘদিন পরে এখন আবার নতুন একটা তথ্য নিয়ে এসেছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার। আমি এইটার একটা ছোট্ট একটা আমি একটু খালি আমি বলে দিচ্ছি এখানে, জাস্ট বেশি বলবো না। উনি ইন্ডিয়ান ইসে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, এখানে আমি সংক্ষেপে লিখছি যে এ থেকে আপনি উদ্বিগ্ন। উনি উত্তর দিয়েছেন, নির্বাচনে জয় পেতে মানুষ অনেক কিছু বলে থাকে, আমরাও অনেক কিছু বলি, কিন্তু তার মানে এই নয় যে সবকিছুর বাস্তবায়ন হবে। যার কথার এবং কাজের মধ্যে কোনো মিল নাই। এবং আপনি দেখবেন বিএনপি দলীয় সবাই তাকে আপসহীন নেত্রী বলে। উনি নিজেই ওনার নিজস্ব সাক্ষাৎকারে এখানে বলে দিয়েছে যা বলি তা সবসময় করতে হয় না, তাহলে ওনার এই বিভিন্ন চলচাতুর এটা চলতেই থাকে। এই কথাটা তো কম বেশি সত্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ভারতীয় পত্রিকায় বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তার ক্ষেত্রেও অনেক প্রমাণ দেওয়া যাবে যে তিনি নির্বাচনের সময় বলেছেন পরে করেননি। আপনাদের ক্ষেত্রে কম বেশি না, সেটার মধ্যে আমি উনি বলেছেন আর কি। আচ্ছা বলেছেন, হয়তো সেটা তার যে কথা এবং কাজের সাথে মিল নেই সেটাই বলছি। তো এখন আপনি দেখেন যে এখন যদি আপনার যে সাংবিধানিক ওয়েতে নির্বাচন করতে গেলে আগে যে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রপোজালটা দিয়েছিলেন যে আপনাদের যেহেতু নির্বাচিত সংসদ সদস্য আছে, আপনাদের অর্ধেক আমাদের অর্ধেক নিয়ে একটা ওই নির্বাচনকালীন একটা সরকার গঠন করি। এখন তো বিরোধী দল জাতীয় পার্টি, আমাদের তো এখন আবার নেক্সট নির্বাচনে যেতে হলে আমাদেরকে ওই নির্বাচিত, কারণ আপনার ইসের কি জানে কোর্টের রায়েই আছে যে নির্বাচিত সদস্যদের দিয়ে একটা নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। আচ্ছা, এটা গেল। আমি এখন বলি ওই যে আপনি সবাই যেটা বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের জামিন 3 মাসের হয়েছে, আর নুরুল কবির সাহেবের যে কথা যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি এটা মানে কোনো মানে প্রমাণ সাপেক্ষ ব্যাপার না, সেটা হয়তো পার্সোনাল সম্পর্কের কারণে অনেক চ্যানেলে তাকে নাও ডাকতে পারে। এরপর আপনি ঐতিহাসিক ভাষণের কথা বলেছেন, সেখানে নিয়ে এসেছেন যে সন্ত্রাসের ব্যাপারটা। আপনি যদি দেখেন নাশকতার ব্যাপারটা, আপনি যদি দেখেন যে সেখানে যদি কারো রাজনৈতিক দূরদর্শিতা থাকে এবং এদেশের জনগণের প্রতি মায়াদয়া থাকে, তাহলে আপনি দেখেন এই আপনার ইন্ডিয়াতেও কিন্তু গান্ধী সাহেব যে এই অসহযোগ আন্দোলন করেছিল, যখন সেটা যাকে সহিংসতার রূপ নিচ্ছিলেন তখনই উনি সেই আন্দোলন বন্ধ করে দিয়েছে। তাহলে খালেদা জিয়া যখন দেখছেন যে একের পর এক ওনার কর্মসূচি দেওয়ার পরে আওয়ামী লীগই পেট্রোল বোমা মেরে তাদের নাম দিচ্ছে, তাহলে উনি কেন কর্মসূচি তখন বন্ধ করেন না? এই 93 দিন এই অসহনীয় ঘটনা সারা দেশে ঘটিয়ে আজকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এই বিএনপি জামাতের জোট চক্র যদি এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড আমাদের দেশে না করত, তাহলে আমরা আশা করতাম যে এখনই খুব দ্রুততার সহিত আমরা মধ্যমায়ের দেশে পরিণত হতাম। তারপরও সমস্ত তাদের ষড়যন্ত্র নাশকতাকে আমরা প্রতিহত করে আমাদের এই সরকার যোগ্যতার সাথে এবং দৃঢ়তার সাথে এদেশের মানুষের এবং এদেশের সমস্ত অবকাঠামো, সমস্ত সেক্টর, যত সেক্টরগুলো আছে সমস্ত সেক্টরের উন্নয়নের মাধ্যমে আমাদের দেশ খুব অচিরেই মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছে। এবং আমি আপনাকে বলতে চাই এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বিএনপি দলীয় এবং জামাত এদেরকে বলতে চাই যে আপনারা নাশকতা ছেড়ে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন সংগ্রাম যত রকমের দাবি দাবা আছে আপনারা করেন, এবং আওয়ামী লীগ সর্বদা গণতন্ত্র প্রতি বিশ্বাসী, আন্দোলনের প্রতি বিশ্বাসী। কোনো অসহিষ্ণু অবস্থা তৈরি হলে এদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সেটা প্রতিহত করবে। কারণ আমাদের একটা কথা যে ওই যে কি জানি দই দেখলে মানে চুন খেয়ে মুখ পুড়েছি, দই দেখলে ভয় লাগে। এখন বিএনপির কোনো আন্দোলনের নাম বললে আমাদের সেই ভয়গুলো একটার পর একটা আসে, তাদের যেই অবর্ণনীয় যেই কর্মকাণ্ডগুলো আমরা এই গত কয়েক বছরে দেখেছি। আর একটা হলো যে আপনি আরেকটা কথা বলেছেন, যদিও আপনি উকিল এবং আপনি অবশ্যই ডিফেন্ড করে গেছেন যে আপনি এই কিছু প্র্যাকটিস করেন না, কিন্তু আপনাকে আমি বলছি এখানে একদম স্পষ্ট হাইকোর্টের রায় আছে যে নির্বাচনে যে প্রার্থী নির্বাচিত হয়েছে তা বৈধ।
আবার এখানে বিনা প্রতিনিধি নির্বাচন এমপিরা বৈধ, হাইকোর্ট, এগুলোর নির্দেশনা আছে। আপনাকে আমি বলি, যদি সেটাই হয়, যদি অবৈধ হয়, তাহলে আপনি এখানে দেখেন, এখানে প্রত্যেকটা নির্বাচনে বিনা প্রতিনিধি প্রার্থী নির্বাচিত, তাহলে তো কোনো সংসদই বৈধ হইতো না। আপনি এখানে দেখেন 73 সালে 11 জন নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, 79 সালে 11 জন নির্বাচিত হয়েছে, 88 সালে 18 জন নির্বাচিত হয়েছে, 96 সালে 49 জন নির্বাচিত হয়েছে, এবং 2014-তে যে 153 জন নির্বাচিত হয়েছে। পরবর্তীতে এটি নিঃসন্দেহে অস্বাভাবিক। অস্বাভাবিক, সেটা আমাদের তো এখন কেউ যদি নির্বাচনে না আসে, এবং আমরা বিএনপিকে শক্তিশালী প্রতিপক্ষ ভেবে যখন কোথাও কোনো আমাদের প্রার্থী নির্বাচনের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে, আমরা যখন প্রার্থিতার জন্য ওনার কাছে গিয়েছিলাম, আমাদেরকে উনি, আপনি বিশ্বাস করবেন না, 7 ঘন্টা যাবৎ আমাদের একটানা উনি বুঝিয়েছেন যে আমাদের কি করতে হবে, এবং আমরা ওনার এই পরামর্শে আমাদের নেতাকর্মীরা, যেখানে নাকি আপনি দেখবেন যে কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো একটা নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের 7 জন 8 জন করে ক্যান্ডিডেট দাঁড় হয়ে যায়, কিন্তু উনি আমাদেরকে এমনভাবে বুঝিয়েছেন যে আমাদেরকে সামনে নির্বাচনে জিততে হবে, এবং তার আগে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় কন্দরের কারণে যেহেতু আমরা হেরেছি, তো আমরা সেই যারা নাকি এই সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম, আমরা তখন সেই কথায় আমরা ইমপ্রেসড হয়ে আমরা কিন্তু কোথাও মানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে, এবং আমাদের দলে একজন করে প্রার্থী ছিল, কারণ আমাদেরকে জিততে হবে এই প্রত্যয়ের কারণে। আপনি দেখেন, আবার যদি এখন আরেকটা নির্বাচন হয়, আপনি কখনোই দেখবেন না যে কোথাও আপনি যতই কড়াকড়ি করা হোক, বহিষ্কার করা হবে দল থেকে, তারপরও এক একটা কেন্দ্রে এক একটা কনস্টিটিউশনে 2 জন বা 3 জন করে আওয়ামী লীগের প্রার্থী থাকবে। সেটা আমরা ওই ঘটনা ভেবেই সেটা করেছি। কিন্তু এখন যদি বিএনপি নির্বাচনেই না আসে এবং আমরা তাদেরকে নির্বাচনের মোকাবেলা করব সেই কথা হিসাবে নীতি গ্রহণ করে আমরা আর প্রার্থী না দেই এবং আমাদের অটোমেটিক্যালি জিতে আসে, তাহলে তো আমাদের কিচ্ছু করার নাই। এখন যদি বিএনপি এতদিনের পুরনো দল এবং তারাও ক্ষমতায় ছিল বারবার, তারা যদি এখন নির্বাচন এখন বুঝতে পারছে নির্বাচনের না গেলে যে কি অবস্থা হবে, এখন পুরোপুরি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ডক্টর আজম। আমি আপনাকে বলি যে আমি মোটামুটি বয়স তো একবারে কম হয় নাই, তো নিরাপত্তার জন্য যে বালুর ট্রাক লাগে, তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর এই নিরাপত্তার জন্য কয়শো বালুর ট্রাক যে দেওয়া হয়, আমি কখনোই গণভবনের সামনে দিয়ে আসা যাওয়া করলে কখনোই বালুর ট্রাক দেখি নাই। তো নিরাপত্তার জন্য যে বালুর ট্রাক রাখতে হয়, এই প্রথম একটি নতুন তথ্য শুনলাম আপনার কাছ থেকে, যে এটি আমরা প্রোভাইড করতে পারবো বিভিন্ন দেশে, যে বালুর ট্রাক দিয়ে নিরাপত্তা দিতে হয়। যে কিন্তু প্রধানমন্ত্রী যে কেন বালুর ট্রাকের এই ফর্মুলাটা গ্রহণ করেন না, এটি আমাদের কাছে একটু বিস্ময়কর ব্যাপার। 1 নাম্বার 2 হচ্ছে যে আপনি যেটা বলেছেন আপোষহীনতা, একেবারেই যা বলবো তাতেই ঠিক থাকবে। আপনি নিশ্চয়ই জানেন যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরে বগুড়ার মোহাম্মদ আলী, উনি যখন সোহরাওয়ার্দী সাহেব 1943 সালে খাদ্যমন্ত্রী ছিলেন, তার পিএস ছিলেন। তো সেই বগুড়ার মোহাম্মদ আলীর অধীনে, বগুড়ার মোহাম্মদ আলী যখন অল পাকিস্তানের প্রাইম মিনিস্টার, তখন তাকে আহ্বান করলেন যে আইনমন্ত্রী হওয়ার জন্য। মৌলানা ভাসানী আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তিনি ভাসানী যখন ইউরোপে বইটা পড়লে আপনি পাবেন খুব সুন্দর করে, খুব উনি জুরিক থেকে লন্ডনে এসে মৌলানা ভাসানীকে ধরে বললেন যে উনি আইনমন্ত্রী হবেন। তো উনি অনেক করে বুঝালেন যে সোহরাওয়ার্দী সাহেব এটা মানলেন না, উনি হবেন আইনমন্ত্রী। তখন উনি বললেন যে তুমি লিখে রাখো যে তুমি গোলাম মোহাম্মদের হাতে, তখন গোলাম মোহাম্মদ গভর্নর জেনারেল, তার হাতে একটি আচার খাইবেই। এবং তিনি পশ্চিম পাকিস্তানে এসে উনি আইনমন্ত্রীর শপথ যখন নিতে যান, তো সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে উমুকের অধীনে খন্দকার মোহাম্মদ ইলিয়াসের ভাসানী যখন ইউরোপে, এই বইটাতে ডিটেলস লেখা আছে। তো উনি বললেন যে এটাকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত। সোহরাওয়ার্দী সাহেব বললেন, হোয়াট ইজ আওয়ামী লীগ?
আই এম আওয়ামী লীগ। তো সোহরাওয়ার্দী সাহেব তার একদা পিএস প্রাইভেট সেক্রেটারি, ওই সময়ের প্রধানমন্ত্রী বগুড়ার মোহাম্মদ আলীর অধীনে আইনমন্ত্রীর শপথ নিলেন এবং ঘটনার চক্রে উনি প্রধানমন্ত্রীও হলেন। তো এটা আমি আপনাকে বলতে পারি সোহরাওয়ার্দী সাহেব তো কথা এবং কাজের সাথে যে মিল, কথা এবং কাজের সাথে মিল, বিষয়টি হচ্ছে যে রাজনীতির নীতি এবং কৌশল দুটি প্রশ্ন আছে। আমার নীতি যদি সঠিক থাকে আমি কৌশলের দিকে অবশ্যই আমি কখনো নমনীয় হব, কখনো স্ট্রিক্ট করব। এবং বিএনপি যে নীতিতে বিশ্বাস করে সেই নীতির প্রশ্নে বেগম খালেদা জিয়া অবশ্যই আপোষহীন। বাট দেশের মানুষের কল্যাণের জন্য যদি কৌশলের ক্ষেত্রে কোনো ছাড় দিতে হয়, আমি মনে করি এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ। এবং বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি তার মমত্ববোধ আছে বলেই 1991 সালে একেবারেই এখনকার চেয়ে অনেক কম গোছালো ছিল। একটি স্বৈরাচারী, একটি অটোক্রেটিক গভর্নমেন্টকে হটানোর পরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে মানুষ যে আপোষহীন নেত্রী বলেছে, এটি আমি মনে করি এখনো সঠিক আছে। এবং তিনি নীতির প্রশ্নে এখনো খুবই অটল। নীতির প্রশ্নে বেগম খালেদা জিয়া খুবই অটল। বেগম খালেদা জিয়া নিশ্চয়ই বলেন নাই যে এরকম যে জাতীয় যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সে হবে জাতীয় বেঈমান। 48 ঘন্টার ব্যবধানে বেগম খালেদা জিয়া তার সাথে নির্বাচনে চলে গেছেন। আপনি নিশ্চয়ই আমাদের সমকালীন ছাত্রনেতা ছিলেন মেডিকেলে। তো আমরা 19 তারিখে চট্টগ্রামে এই বক্তৃতা হয়েছে, 21 তারিখে 21শে জুন হরতাল ছিল। আমরা একসাথে ছাত্রলীগ এবং আমরা একসাথে হরতাল মিছিল করছি আমরা গুলিস্তান বঙ্গবন্ধু এলাকায়। তখন রেডিওতে নিউজটা আসলো যে আওয়ামী লীগ ইলেকশনে যাবে। তো ওরা তো প্রথম বিশ্বাস করছে না। তারপর আমরা যখন শোনালাম যে কি হলো রে, তোদের নেত্রী তো ইলেকশনে চলে গেছে, তখন ওরা এক এক করে মন খারাপ করে সরতে থাকলো। এবং বেগম খালেদা জিয়া, আমি আপনাকে বলছি, নীতির প্রশ্নে উনি অবশ্যই আপোষহীন। বাট এই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কৌশলের প্রশ্নে নমনীয় হবেন এবং কৌশলের প্রশ্নে তিনি অবশ্যই কৌশলের প্রশ্নে যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন। এটি আপোষহীনতা না, এটি আপোষকামিতা না। আমি আরেকটা ছোট্ট জিনিস আপনার সাথে আমি আমার দৃষ্টি আকর্ষণ করা দরকার আমাদের দর্শক শ্রোতাদের জন্য। সেটি হচ্ছে যে নিম্ন মধ্যম আয়ের দেশ। এর আগে আপনারা শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আমরা এখন থেকে খাদ্য বিদেশে রপ্তানি করব। করা হচ্ছে, শ্রীলঙ্কায় করা হচ্ছে। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আজকে বললাম, দায়িত্ব নিয়ে বলছি, আপনি বেনাপোল বর্ডারে যান, কাস্টমসে আগামীকাল রিপোর্ট নেন চ্যানেল আই এর পক্ষ থেকে আজকে কত হাজার টন চাল বাংলাদেশে ইন করেছে এলসির মাধ্যমে। সেটাও আসে, সেটা আসে। আপনি দেখেন, যেতে হবে না, আপনি বলছেন সেটিও ঠিক। আপনি দেখেন, তাহলে আমি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমি নাটক করছি, রফতানি নাটক করছি। মুক্তবাজার অর্থনীতি, আপনি খারাপ কোয়ালিটির চাল খাবেন না, ভালো কোয়ালিটির খাবেন। আমি রফতানি নাটকও করছি, আবার আমি 10 লক্ষ টনের মতো খাদ্যশস্য আমি প্রতি বছর আমদানি করছি। আমার বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা, যা আমাদের শ্রম ঘামের বিনিময়ে আমাদের যারা পাঠায়, এইটা আমি এখানে ব্যয় করছি। এটা দেখেন, এই শুভঙ্করের ফাঁকি। আজকে নিম্ন মধ্যম আয়ের দেশ। আমি ঈদের সময় আমি এলাকায় ছিলাম, আমার অনেকগুলি লোকের সাথে তো ইন্ট্রোডাকশন হয়। তো তার মধ্যে অনেকেই বললেন যারা এনজিওর কাজ করতেন, তাদের মধ্যে বায়োডাইভার্সিটির প্রজেক্ট আছে, টাঙ্গুয়া হাওয়ার বায়োডাইভার্সিটির একটা প্রজেক্ট আছে একজনের। তো তারা খুবই উদ্বিগ্ন, শঙ্কিত। তাদের ডোনার যারা ছিলেন তারা বলছেন যে তোমরা তো এখন নিম্ন মধ্যম আয়ের দেশ হয়ে গেছো, কিছুদিন পরে মধ্যম আয়ের দেশ হবা,
এখন আমাদের ডোনেশন তোমাদের লাগবে কেন? তোমাদের সরকার তোমাদেরকে চালাবে। এবং আমি আপনাকে বলি যে এনজিওদের সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, বাট তাদের সুদ বা ইন্টারেস্টের পরিমাণ হাই হতে পারে, উচ্চ হতে পারে, বাট মহাজনী সুদ যেটা 1,000 টাকায় 2,500 টাকা, চৈত্র মাসে আনলে পরে 2,500 টাকা, 1,000 টাকা আনলে পরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে গিয়ে দিতে হবে 2,500 টাকা, সেই মহাজনী সুদ থেকে অনেক কম। তো সেই ক্ষেত্রে এই যে এনজিওগুলির গাইডেন্স এবং তাদের ঋণ দানের প্রেক্ষিতে যে মাইক্রো ক্রেডিটে যে একেবারেই হতদরিদ্র যাদের অবস্থার পরিবর্তন হয়েছিল, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ থেমে যাবে। এবং এই নিম্ন মধ্যম আয়ের দেশ, সে কারণে কি বাংলাদেশ উন্নত দেশ হবে না? নিম্ন মধ্যম আয়ের বা মধ্যম আয়ের বা উন্নত দেশ হবে না? মানে হবে না। আপনার আমি বলতেছি হ্যাঁ হবে। আমি যখন হব প্রকৃতই হব, আপনি বলছেন বৈষম্যগুলো কমিয়ে এনে, আমি বলতেছি যখন আমি প্রকৃতই হব, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, 3 দিনের চন্দ্র আকাশে দেখা যায়, এটা ডিক্লারেশনের প্রয়োজন হয় না। তো আমাদের গ্রামে বলে যে বউয়ের বয়স যখন 1 মাস হবে, এই বাড়ির ঘাটে পুকুরের ঘাটে এমনি আসবে, দেখতে যেতে হবে না। তো মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ যখন আমি আমার অর্থনৈতিক স্বাবলম্বিতা যখন ওই পর্যায়ে আসবে, আমার সার্টিফিকেট কারো কাছ থেকে নিতে হবে না, আমার বলে বেড়াতে হবে না, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না আমি নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছি। সারা পৃথিবী আমার দিকে তাকিয়ে দেখবে আমি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। একটু সংক্ষেপে, আচ্ছা, সংক্ষেপে অনেকগুলো কথা অবতারণা করেছে, আমি সংক্ষেপে বলতে গেলে খুব ঝামেলা হবে। তারপরে আমি শুধু আপসহীনের ব্যাপারে জাস্ট ছোট্ট, আমি বিস্তারিত যাব না, ছোট্ট একটু ধারণা যাচ্ছি। আপনি ছোট ছোট করেই বলেন। ছোট ছোট করে আপসহীনের ব্যাপারটা যেটা আছে সেটা কিন্তু ওই 88 নির্বাচনে যে বিএনপি যে ইলেকশনে যায় না সেটাকে বলা হচ্ছে, কিন্তু আপনি দেখবেন তার আগে 86 যে ইলেকশনে যায় নাই, কিন্তু তার আগে কিন্তু উনি আপোষ করেছিলেন 150 সিটে নির্বাচনে যাবেন। তো আমি এটার পুরা ইতিহাস আর বললাম না। মানে শেখ হাসিনা 150 আসনে এবং বেগম জিয়া 150 পরে এরশাদ সাহেব আবার ওইটাকে 5 জনের বেশি করা যাবে না, এটা 3 জনের বেশি করা যাবে না, আইন করে এটা করলেন। এটা একটা আপসহীন যে উনি নন সেটা আমি জাস্ট একটু প্রমাণ করে দিলাম। এবং সাথে আর একটা কথা বলছি যে আপনি যে উদাহরণটা দিচ্ছেন যে চিটাগাং থেকে এসে জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিল, তাহলে কি আপনি এটাও কি তাহলে বলতে হবে আপনাকে? বেগম খালেদা জিয়া যে বলেছিল যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তাহলে উনি কার অধীনে নির্বাচনটা করবেন? যে মানে তাহলে কি উনি পাগল এবং শিশু দিয়ে নির্বাচন করবেন? সো আপসহীন বললে সেটা হবে না। আর একটা কথা বলি, আপনি একটু ছোট্ট করে বলি, বালু ট্রাকের কথা যে অবতারণা করেছেন, আমি একটু জাস্ট মোশাররফ ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি। আপনি দেখবেন এখানে বাংলাদেশে আমেরিকান যে এম্বাসি গুলো আছে বা অন্য এম্বাসি গুলো আছে, বা ইভেন আমেরিকার কোন স্থাপনার সামনে বড় বড় রডের পিলার দিয়ে এই ব্যারিকেড তৈরি করা, আমার কথাটা শুনে নেন মোশাররফ ভাই, ব্যারিকেড করা হয় যেন জঙ্গি বাহিনী গাড়ি নিয়ে সরাসরি বাড়ির ভিতরে ঢুকে না পড়তে পারে। তো বেগম খালেদা জিয়ার অফিসটা এরকম কোনো সুরক্ষিত ভাবে করা যাবে না, কারণ এটা হলো পাবলিক চলার রাস্তা। তো ইমিডিয়েট সেই আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য, কারণ বালু ট্রাকের ভিতরে ওই আপনি বোমাসহ গাড়ি নিয়ে ঢুকতে গেলে এখানেই সেটা থেমে যাবে। দ্যাটস ওয়াই সেই প্রিকশনটা আপনি ভুল করছেন। কারণ ওই যে গণভবনের সামনে যেটা বলছেন বালু ট্রাক দেওয়ার জন্য, ওটা না, ওইখানে ট্যাঙ্ক নিয়ে ঢুকতে গেলেও সমস্যা হবে, কারণ যেটা নাকি স্থায়ী স্থাপনা আছে, আপনি যখন বেগম খালেদা জিয়াও যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকেন সেখানে আপনার ট্যাঙ্ক নিয়ে ঢুকতেও সমস্যা আছে, সেই প্রিকশনগুলো নেওয়া হয়। আপনি এই জিনিসটা ভুল করছেন। আর আপনি যেটা বলেছেন 91 এবং 2001-এর যে বিএনপি যে সরকার ছিল, 91 এবং 2001-এর দুইটা সরকারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স ছিল। আমি 91 এখন বিস্তারিত বলা যাবে না, সময় নেই। 91 বরং বেগম খালেদা জিয়া তার নিজে চালিয়েছেন বিদায় আপনার অনেক ভালো চলেছে, কিন্তু 2001-এ এই হাওয়া ভবন করে যেই সরকার পরিচালিত হয়েছে, এই দেশের মানুষের সর্বনাশ হয়ে গেছে, দেশের অর্থনীতি সর্বনাশ হয়ে গেছে, এদেশের আপাপর মানুষ 20 বছরের জন্য পিছিয়ে গেছে। আচ্ছা, আরেকটা বলেছেন আপনি যে আদান প্রদানের রাজনীতি, আপনি যে শার্টটা পরেছেন, আমি আই থিঙ্ক যে আমাদের এইটাও বাইরের একটা কাপড়ের। এখন গার্মেন্টসে অনেক শার্ট হয়, তাহলে আপনি ওই শার্টটা আনবেন কেন? তো এখন যখন নাকি গ্লোবাল রাজনীতিতে ভালো জিনিস আমি ওই দেশ থেকে আনবো, আমার দেশ থেকে ভালো জিনিস নেবে, এই কর্মকাণ্ডগুলো চলে। তা আমার আপনার কাছে বিনয় অনুরোধ, আপনারা এই পন্থাগুলো ছেড়ে দিয়ে এই ধরনের যুক্তিতর্কগুলো না এনে গণতান্ত্রিক ধারায় রাজনীতিতে ফিরে আসুন।
আমরাও আপনাদের সাথে একই সাথে রাজনীতি করব। আমরা আমাদের যেই কর্মসূচি আছে সেই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সামনে সেই কর্মসূচি তুলে ধরব, এবং যখন আমরা দেশ পরিচালনা করব, এই দেশের এই প্রধানমন্ত্রী সহ এই যত মন্ত্রিসভা আছে তারা তাদের যেই এজেন্ডাগুলো আছে, এই আওয়ামী লীগের যে এজেন্ডা আছে, তারা যেই প্রক্রিয়ায় দেশ পরিচালনা করবে, এবং 5 বছর পরে যখন জনগণের সামনে আবার আমরা যাব, তখন এই দেশের জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এবং সে ক্ষমতায় আসবে। আপনারা যদি এই গণতান্ত্রিক ধারায় যদি ফিরে আসেন, এবং আমি খুব শক্তভাবে বলতে চাই, একমাত্র জননেত্রী শেখ হাসিনা এদেশের আপাপর মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে তার জীবন বাজি রেখে সমস্ত এই 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে তার জীবনের প্রতি মুহূর্তে যেই হুমকিগুলো এসেছে সেগুলোকে মোকাবেলা করে এদেশের মানুষের সত্যিকারের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এবং মানুষকে স্বাবলম্বী করার জন্য, এবং মানুষকে যাতে এই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা মধ্যম আয়ের থেকে উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারে সেই পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ইনশাআল্লাহ আমরা তার কর্মী হিসাবে সেই জনগণের সেই স্বার্থ সংগঠিত ব্যাপারে আমরা সংগ্রাম করেই যাব। ঠাকুর 1 মিনিটে যদি কিছু যোগ করতে চান। আমি যে আমাদের আলোচনা প্রাণবন্ত হয়েছে, আমি মনে করি যে হাওয়া ভবন সম্পর্কে এটা ছিল সম্পূর্ণ প্রচারণা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের একেবারে পুরো 2 বছরের সরকার, আর তাদের এক্সটেনশন বর্তমান সরকার। আপনি দেখবেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে প্রসিকিউটর যারা ছিলেন, মুশাররফ হোসেন কাজল থেকে আরম্ভ করে, এই সবগুলি প্রসিকিউটর এখন আছেন দুদকের প্রসিকিউটর হিসেবে, তারাই কন্টিনিউ করতেছেন। তো ইন দ্যাট কেস এরা সবাই মিলে এই গত আওয়ামী লীগের 6.5 বছর আর 2 বছর 8.5 বছরে তারেক রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলার বিচার হচ্ছে, সেটিতে খালাস পেয়েছেন, আর একটি দুর্নীতি প্রমাণ করতে পারেন নাই। এবং আমি আপনাকে বলি যে আগামীতেও এটা প্রমাণ হবে না, এবং এটি ছিল স্রেফ একটি প্রচারণা। আমি মনে করি যে যে আমাদের এই অপপ্রচার বাদ দিয়ে নিজেদের মধ্যে একটি ইনক্লুসিভ রাজনীতির পরিস্থিতি যাতে তৈরি হয়, এবং বেগম খালেদা জিয়া যে নমনীয়তা দেখিয়েছেন, সরকার যেন এটাকে দুর্বলতা মনে না করে পজিটিভ দিকে এগিয়ে যায়, এই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ। আপনি প্রচারণার কথা বলছেন, হাওয়া ভবন কি সেটা পাবলিক পারসেপশন আছে। বোমা, এই পেট্রোল বোমা কে মেরেছে পাবলিক পারসেপশন আছে, পাবলিক জানে। এবং এই ইলেকট্রিসিটি কে এনেছে দেশে, পাবলিক পারসেপশন আছে। এবং সমস্ত শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে যে অভাবনীয় আপনার উন্নতি হয়েছে সেটা পাবলিক পারসেপশন আছে। তাই আমি আপনি এবং আপনি সহ আপনাদের দলের যত নেতাকর্মী আছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং জামাত শিবির যাই বলেন, যাদের নিয়ে আপনি রাজনীতি করেন, পাবলিক পারসেপশন আছে না। আপনারা ইলেকশনে আসেন, নির্বাচনে আসেন, নির্বাচনে এদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই এদেশের ক্ষমতা গ্রহণ করবে এবং দেশ পরিচালনা করবে। আপনাদের যদি সাহস থাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে দূরে সরে না যেয়ে নির্বাচনে আসেন, দূরে সরে যেয়ে আপনারা সহিংস কর্মকাণ্ডগুলো করবেন না এবং এদেশের মানুষকে আর দুঃখ কষ্ট দিবেন না। আমরা আর এই দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর এবং ডক্টর মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা যদি গণতন্ত্রের চাকাটাকে ঘোরাতে চাই তাহলে আসলে আওয়ামী লীগ এবং বিএনপি নামের এই দুটো চাকাকেই কিন্তু ঘুরতে দিতে হবে। একটি চাকাকে বন্ধ করে আরেকটি চাকা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, এবং সেক্ষেত্রে এই দুটো চাকাকেই বা দুটো শক্তিকেই বা দুটো রাজনৈতিক দলকেই কিন্তু সমানভাবে
সমান গতিতে শুদ্ধ হতে হবে। একটি পরিশুদ্ধ হবে, সম্পূর্ণরূপে শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, আরেকটি অগণতান্ত্রিক ক্রিয়াকলাপ অব্যাহত রাখবে, সেটি হবে না। এবং দোষ ত্রুটি উভয় পক্ষের মধ্যেই কম বেশি আছে, অন্তত অভিযোগও পাল্টা অভিযোগের কিয়দংশ যদি আমরা গ্রহণ করি। কাজেই উভয় পক্ষেরই শোধরানোর প্রয়োজন রয়েছে, শোধরানো দরকার রয়েছে, এবং সেটি গণতন্ত্রের জন্য যতটা তার চেয়ে বেশি তাদের নিজেদের প্রয়োজনে। কারণ গণতন্ত্র যখন হুমকির মুখে পড়ে বা হোঁচট খায়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই দুটো রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।